This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরকে শিল্পের বদ্ধভূমি বললেন শ্রমিক ভট্টাচার্য, আর শুভেন্দু অধিকারী বললেন এবার আমরা গুড এম এর কথা শুনবো। সেই গুড এম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্পের স্বপ্ন ফেরি করলেন না। কিছুটা হলেও হতাশ সিঙ্গুর, কিন্তু রাজ্যে শিল্প আনার মূল শর্ত কি ভরা সভায় সেটা বলতে ভোলেননি নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টও আমাদের দাবি সমর্থন করেছেন এবং কৃষকদের জমি অধিগ্রহণ জোর করে করা যাবে না, এই আইনটাই আমরা বদলে দিয়েছি। আপনারা 26-এ নরেন্দ্র মোদী সরকার গঠন করুন, বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। ভোটের আগে মাস্টার স্ট্রোক বিজেপির, সিঙ্গুরে সভা মোদীর। সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবে। 2008 সালের 3রা অক্টোবর পুজোর চতুর্থীর দিন সাংবাদিক বৈঠকে রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুরে কারখানা হচ্ছে না। বাংলা থেকে ন্যানো বিদায়ের 18 বছর পর আবার রাজনীতির নজরে সিঙ্গুর। প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনবো। গুড এম বললেন বটে, 40 মিনিট ধরে বিভিন্ন বিষয়ের প্রসঙ্গ তিনি তুললেন। आपको एक और बात याद रखनी है, बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी। সিঙ্গুরে শিল্প ফেরানোর বার্তা কোথায় দিলেন নরেন্দ্র মোদী? প্রশ্ন তুলছেন অনেকেই। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। প্রধানমন্ত্রীর বার্তা, আইন শৃঙ্খলার উন্নতি না হলে বাংলায় বিনিয়োগ আসবে না। তবে সিঙ্গুর নিয়ে স্পষ্ট করে কোনো বার্তা না থাকায় আশাহত সভায় আসা কেউ। আমরা তো আশা করেছিলাম, এখনো তো সময় আছে বিধানসভার, আরও তো জনসভা হবে, আমরা আশায় রইলাম। আশা হতো পুরোটা না, একটু হলে হতো। শুনতে চেয়েছিলেন শিল্প, সেটাই তো হয়তো অনেক তো আশা করে এসেছিলাম। খাস সিঙ্গুরে সভা মোদীর, টকবক করে ফুটছে রাজনীতি, কিন্তু সিঙ্গুর প্রসঙ্গ তেমনভাবে উঠল কই। শিল্প তৈরি থাকলে উনি বেচে দিতে ভালো পারবেন। যেমন সিঙ্গুরের একটা স্বপ্ন ছিল রাজনাথ সিং আর তথাগত রায়কে দিয়ে ওটা বেচে দিয়েছিলেন, তেমনি এখন কোনো শিল্প হলে উনি বেচে দিতে পারবেন, কিন্তু প্রধানমন্ত্রী কোনো শিল্প তৈরি করতে পারবেন না। মুখ্যমন্ত্রীর সাথে এই জায়গায় ওনার দারুণ মিল আছে। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। দিদি এখান থেকে শিল্প উঠিয়ে একটু আগে বললাম। এই যে বিজেপির একটা অংশ, সিপিএম, কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার। সিঙ্গুরে সরগরম রাজনীতি, প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রীর মুখে সিঙ্গুর নিয়ে স্পষ্ট বার্তা কই? উত্তরটা দিলেন সুকান্ত মজুমদার। জনসভা সিঙ্গুরের এই টাটাদের ফেলে যাওয়ার জায়গাতেই অনেকের আশা ছিল যে কিছু বলবেন। সিঙ্গুরের জন্য প্রধানমন্ত্রীর দরকার নেই, তো আমরা ঠিক করবো কোথায় শিল্প হবে, বাংলার নেতারা ঠিক করবে। আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী সবার আগেই আমি বলেছি যে স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি, সিঙ্গুরে টাটা ফেরত আনবো, আমরা আনবো সেটা। 26-এর ভোটের আগে রাজনীতির কেন্দ্রে সেই সিঙ্গুর, 18 বছর পর আবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিহারে জঙ্গলরাজ আর বাংলায় মহা জঙ্গলরাজ, আজ এই শব্দবন্ধই শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। মালদার মতন আজ সিঙ্গুরে দাঁড়িয়েও আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। আসলে বিজেপিকেই পাল্টানো দরকার, নদিয়া থেকে পাল্টা হুঙ্কার অভিষেকের। एक ही आस लेकर के आए हैं कि हमें असली
असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। 11 সালে রাজ্যে পালা বদলের অন্যতম মাইলস্টোন সিঙ্গুর। পরিবর্তনের সেই ভিত্তিভূমিতে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। বললেন মহাজঙ্গল রাজের পরিবর্তন চাই। बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। আপনি 2014 এসে ব্রিগেডের সভায় বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে, পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। साथियों, बंगाल की जनता ठान चुकी है। यहां के लोग टीएमसी की निर्मम सरकार को सबक सिखाने वाले हैं। বহিরাগতদের করো ছাড়কার, এদের পাল্টানো দরকার। আর যতই করো হামলা, যতই করো হামলা, বদলা নয় বদল চাই। 2011 সালে রাজ্যে বদলের আগে স্লোগান বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই বদলের পাল্টা আসল পরিবর্তন। बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना, ये बहुत जरूरी है। বঙ্গ বিজেপির নেতাদের সুরটা বেঁধে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। পাল্টা তৃণমূলের সেনাপতিও বোঝাচ্ছেন বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র মেদিনী। তাহলে 26-এ কঠিন লড়াই, সেই কারণেই লড়াই 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 চাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভায় চোখে পড়ার মতো ছিল প্রমীলা বাহিনীর ভিড়। 2 দশক আগে এখানেই অর্থাৎ সিঙ্গুরেই দীপালি মণ্ডল, তার স্বপ্নভঙ্গ হয়। 2019 লোকসভা ভোটের আগে সুদীপা ঘোষাল, তিনি বিজেপি কর্মী, তিনি ছিলেন দর্শকদের ভিড়ে। তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর সেই প্রতিবাদে তিনি আজ অব্দি গানে দুল নয় টিপ পড়েন। আমরা বাইরে বেরোই, আমাদের মেয়ে ছেলেরা বাইরে বেরোয়, যেন সুরক্ষিত থাকুক। আমরা চাই আমাদের বাংলায় নরেন্দ্র মোদী আসুক। আমরা শিল্প চাই, মোদীজিকে চাই, লক্ষ্মী ভান্ডার চাই না। আমরা কোনোদিনই লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই শিল্প আসুক, পরিবর্তন চাইছি, শিল্প চাই, বিজেপি চাই, আর কিছু চাই না। ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। টাটাদের জমিতে নরেন্দ্র মোদীর সভা ঘিরে চরমে উন্মাদনা, মহিলাদের উচ্ছ্বাস। তাদের দাবি লক্ষ্মীর ভান্ডার নয়, শিল্প চান তারা। मैं देख रहा हूं बहुत बड़ी संख्या में माताएं बहनें आशीर्वाद देने आई है। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। ইনি দীপালি মণ্ডল, সিঙ্গুরের বাসিন্দা। 2006 সালে টাটার কারখানায় ক্যান্টিন চালাতেন। প্রায় 2000 কর্মী খেতেন তার ক্যান্টিনে। টাটা বিদায় নিতেই স্বপ্ন ছারখার হয়ে যায় দীপালি। আর ইনি সুদীপা ঘোষাল, ধনেখালির বাসিন্দা। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির বুথে বসেছিলেন সুদীপা। তার অভিযোগ, সেজন্যই তৃণমূল কর্মীর সমর্থকদের রোষের মুখে পড়তে হয় তাকে। কান ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকে প্রতিবাদ স্বরূপ কানে দুল পড়েন না সুদীপা। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে তারপরেই নাকি কানে দুল পড়বেন তিনি। আমি কানে দুল পড়বো যেদিন আমরা জিতবো, আমরা সবাই মিলে জিতবো যেদিন, সেই দিন আমি কানে দুল পড়বো। কানটায় দুলটা পড়লে আমি তো ভুলে যাব যে আমার উপর অত্যাচার হয়েছিল, বা আমার মতো আরো অনেক মহিলাদের, কেন আমার ভাইদের অনেকেরই অত্যাচার হয়।
তাই জন্য আমি টিপটা পড়ি, যাতে সব সময় আয়নায় মুখটা দেখলেই আমি দেখতে পাই যে আমরা অত্যাচারিত হয়েছি। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমে আবার তৃণমূলের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক যুবককে তৃণমূলের পার্টি অফিসে ঢুকিয়ে রেখে লাগাতার তাকে শাসানি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আরএসএস করবে না, বিজেপি করবে না। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি আসরে নেমেছে। বিজেপির রীতিমতো পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হচ্ছে। যদি পুলিশ প্রশাসন এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না, জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো না। বল বল, ভিডিও কর। গোপনে নয়, এ যেন খোলাখুলি আরএসএস ছাড়ানোর শিবির। তৃণমূল পার্টি অফিসের ভেতরের এই ভিডিও এখন ভাইরাল। যাকে বাধ্য করা হচ্ছে তিনি বীরভূমের আরএসএস এর স্বয়ংসেবক রিন্টু পাল। বল, জীবনে কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। ঘটনাস্থল নানুর বিধানসভার অন্তর্গত আঙ্গোরা গ্রাম। তৃণমূলের 20-25 জন মিলে রিন্টুকে ক্ষমা চাওয়ায় বলে অভিযোগ। মোড়লগিরি করার অভিযোগ মিলন শেখের বিরুদ্ধে। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি এবং নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পরের বার জনতার হাতে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দিতে দেখা যায় মিলন শেখকে। এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর তুলিও দাদি দিতে ছিড়ে গেল। হ্যাঁ, তুলিও দাদি বেঁধে ছিড়ে গেল। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। তা আমাদের কাছে চরম লজ্জা এবং চরম বিস্ময়ের। আমরা তাই প্রশাসনের কাছে আবার আমি আবেদন রাখছি, আজ রাতের মধ্যেই কয়েকজন যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। নানুর বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গড়। কাজলের এলাকায় কি আরএসএস করা নিষিদ্ধ? কিন্তু কাজলের প্রতিক্রিয়া মেলেনি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। বীরভূমের রাজনীতির ময়দানে আর কত কুনজির তৈরি হবে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেতে হলো পুণ্যার্থীদের। খাস কলকাতার বুকে আমা স্ট্রিটে শ্যামসুন্দরী মন্দিরে ঘটনাটি ঘটে। যেটা জানা যাচ্ছে যে মন্দিরের দরজা বন্ধ হওয়াকে কেন্দ্র করে একটা বচসা। সেই সময় নাকি পুণ্যার্থীরা যারা সেখানে গিয়েছিলেন তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে, ইট ছোড়ে এবং তার প্রত্যুত্তর দিতে গিয়ে নাকি পুলিশকে লাঠি চার্জ করতে হয়। পুলিশের তরফ থেকে এই সাফাই দেওয়া হয়েছে। রবিবাসরীয় সন্ধ্যায় রণক্ষেত্র আমা স্ট্রিট। শ্যামাসুন্দরী মন্দিরে পুজো দিতে গিয়ে পুলিশের লাঠি খেতে হলো পুণ্যার্থীদের। দুপক্ষের মধ্যেই কিন্তু লাঠিচার্জ এবং ইট বৃষ্টি শুরু হয়। একদিকে যেমন পুলিশের তরফ থেকে দর্শকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়, অন্যদিকে কিন্তু উত্তপ্ত জনতা তারাও কিন্তু ইট বৃষ্টি করে পুলিশের দিকে। ঘটনার সূত্রপাত সন্ধে 6টায়। পুলিশের দাবি সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে কর্তৃপক্ষ। তারপরেও পুজো দেওয়ার জন্য ছিল ভিড়। মন্দির কর্তৃপক্ষের কথা মতো পুলিশ পুণ্যার্থীদের সরে যেতে বললে শুরু হয় বিক্ষোভ। আমাদেরকে 5 জন করে ঢুকতে দিন। আমরা 10 জন করে বলে হবে না, বন্ধ থাকবে। কেন বল? তারপর থেকে লাঠিচার্জ করা শুরু করে। এতগুলো মানুষকে এনেছে, ওনাদের তো জানা উচিত ছিল যে আগে থেকে প্রশাসন রাখি, এত মানুষ আসবে, এতজন দেখবে। এগুলো তো ঠিক না। উনি যদি কাল অমাবস্যা আনতে পারেন আমরা আবার কাল আসবো। আমরা ওখানে তখন দূরে ছিলাম, এখানে লাঠি চার্জে আমরা পিছনে হয়ে গেছি। উনি নিজেকে ভগবানকে নিজের একার ভেবে নিয়েছে। মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ভিড় সরাতে গেলে পুলিশের দিকে ধেয়ে আসে ইট, চটি। বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ বলে দাবি পুলিশের। মেয়েদের কাছে আমাদের জানা হয়েছে, এমনকি মেয়েদের গায়েও হাত তুলেছে। অশান্তিটাকে শান্ত না করে পুলিশ লাঠিচার্জ করে প্রত্যেকটা দর্শকের লাঠিচার্জ করেছে। তারপরে লাঠিচার্জ করছে কেন? মেয়েদের গায়ে হাত তুলছে কেন? যে ধর্ম কর্ম
ভগবান পুরোহিতের কি একার? মন্দিরটা কি পুরোহিতের একার? কেন মন্দির বন্ধ করে ঘটনা তৈরি হলো? কেন লাঠিচার্জ করতে হলো? তারা তো দর্শন করতে এসেছিল, কেন লাঠিচার্জ করা হলো? পুণ্যার্থীদের ছোড়া ইটে জখম হন এক পুলিশ কর্মীও। মৌনী অমাবস্যায় বাড়তি ভিড় সামাল দিতে কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না? পুজো দিতে এসে কেন পুলিশের লাঠি খেতে হলো ভক্তদের? প্রশ্নবিদ্ধ উর্দিধারীরা, ক্ষোভে ফুঁসছেন পুণ্যার্থীরা। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সুব্রত রিপোর্ট, TV9 বাংলা। এলাকায় বড় কোনো ঘটনা ঘটলে যাদের উপস্থিতি সবার আগে কাম্য তারা এলাকার বিধায়ক, সাংসদ, কিন্তু বেলডাঙ্গার মানুষের আশা পূরণ হতে অনেকটা সময় লেগে গেল। আপনারা সকলেই জানেন বেলডাঙ্গায় ঠিক কি ঘটনা ঘটেছে। একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে লাগাম ছাড়া বিক্ষোভ হলো, তাণ্ডব হলো। এদিকে সেখানকার সাংসদ, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, তিনি গিয়ে পৌঁছলেন রবিবার। এদিকে সাংসদের বক্তব্য, তিনি ছিলেন কিন্তু সংবাদ মাধ্যম নাকি তাকে দেখতেই পায়নি। বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, KKR টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। 24 লোকসভা ভোটে সবাইকে চমক দিয়ে বহরমপুর থেকে প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। মানুষের ভোটে সংসদেও পৌঁছে যান জোড়া বিশ্বকাপ জয়ী। मैं पठान यूसुफ खान जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं, ईश्वर की शपथ लेता हूं कि मैं। প্রশ্নটা তখন থেকে ছিল, 22 গজের দাপুটে ব্যাটার রাজনীতির ময়দানে 4-6 মারতে পারবেন তো? বছর 2 কাটার পর প্রশ্নটা আরো জোরালো হয়েছে সৌজন্যে বেলডাঙ্গার ঘটনা। উনি আজ পর্যন্ত একটা কথা পার্লামেন্টে বলে না, আবার আমাদেরকে এখানে এসে একটু সান্ত্বনা দেয়, তাও দেয় না। তার তো পাত্তাই তো নাই। আর আপন আপন ইনকাম নিয়ে ব্যস্ত, আর ওকে না দেখা করবে না। ও ভোট লুটলে চলে গেছে, আর কোনোদিন দেখতে পাইনি। বিক্ষোভ থেকে বারবার প্রশ্ন উঠেছে, দেশের অন্য প্রান্তে গিয়ে মার খেতে হচ্ছে জেলার পরিযায়ী শ্রমিকদের, কিন্তু সাংসদের মুখে কোনো রা নেই কেন? এলাকাতেও দেখা যায় না। শনিবার বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ইউসুফ। রবিবার গেলেন ঝাড়খণ্ডের মৃত বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের বাড়িতে, পরিবারের সঙ্গে কথা বললেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে একই বললেন প্রাক্তন ক্রিকেটার। ने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा, बैरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है, तो वो ना हो। সংবাদ মাধ্যম উপস্থিত ছিল বলেই তিনিও হয়তো জানতে পেরেছেন তার এলাকায় কি হয়েছে। এই তুমুল বিক্ষোভের মাঝে সাংবাদিকরা মার খেয়েছেন। সেই সাংবাদিকরাই নাকি ইউসুফের পরে এলাকায় পৌঁছেছেন। ইউসুফ আগে থেকে ছিলেন। इतना देरी से क्यों आ रहे हैं आप? मैं यहीं पे था, मेरे ख्याल से आप लेट पहुंचे हैं। मैं हमेशा से यहाँ पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ, हमेशा काम करता रहता हूँ। आप मीडिया में होने के बाद भी अगर आप फॉलो नहीं करते तो ये मेरा कसूर नहीं है। সাংসদ বলছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে তিনি সরব, কিন্তু তার বলার যেটা মূল জায়গা সেই সংসদে যে একটাও প্রশ্ন দেখা যাচ্ছে না। সংসদে ইউসুফের সব কাজের তথ্য লোকসভার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। তথ্য বলছে এখনো পর্যন্ত সংসদে 66 দিনের মধ্যে 44 দিন উপস্থিত ছিলেন ইউসুফ। 3টি বিতর্কে অংশ নিয়েছেন। 6 আগস্ট 2024 বহরমপুর সংসদীয় এলাকায় 3টি রেল ওভারব্রিজ ও আন্ডারপাস তৈরির দাবি। 7 আগস্ট 2024 বাংলার পাট শিল্প চাষের অবস্থা নিয়ে বক্তব্য, এবং 21 মার্চ 2025 স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ। এখনো পর্যন্ত সব মিলিয়ে 57টি প্রশ্ন করেছেন ইউসুফ পাঠান, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের স্বার্থ নিয়ে কোনো প্রশ্ন করেননি। মুর্শিদাবাদের মানুষ বারবার খাতির করবে না, বারবার ঘুঘুতে ধান খাবে না। সে ভারতীয় হিসাবে খেলেছে দেশের জন্য, কিন্তু দিদি তাকে নিয়ে এসে মুসলমান সাজিয়ে দিল, ইমামের ছেলে সাজিয়ে দিল। ইউসুফ পাঠান যে বিধানসভায় যাবে গো ব্যাক স্লোগান দিতে বলবো। ইউসুফ ওটা মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকের মতো চলে যাও। মানুষ ভুল করেছে, তার ভুলের সংশোধন 2029-এ করে নেবে মুর্শিদাবাদের মানুষ, বহরমপুর লোকসভার মানুষ। অন্য পেশা থেকে রাজনীতিতে এসে সফল হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়, কিন্তু ইউসুফ পাঠান কি আদৌ সফল রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুদিন ধরে দুর্বৃত্তদের দাপাদাপি চলেছে, আর এখন চলছে পুলিশের টহলদারি, পুলিশের ধরপাকড়। আর প্রশ্ন উঠছে, পুলিশ যদি 24 ঘন্টা আগে এই একই সক্রিয়তা দেখাতো তাহলে কি এই তাণ্ডব এত বড় আকার ধারণ করত? ধৃত 29 জনের মধ্যে 9 জনের 10 দিনের পুলিশি হেফাজত হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, এদের জেরা করে এই তাণ্ডবের, এই অশান্তির নেপথ্যে কারা আছে, সে মাথাগুলোর নাম কি পুলিশ জানতে পারবে? অবরোধ, বিক্ষোভ, আগুন, ভাঙচুর, লুটপাট, প্রতিবাদের নামে গুন্ডামি, দুর্বৃত্তদের বেলাগাম দাপাদাপি। 2 দিন ধরে হিংসার আগুনে পুড়েছে বেলডাঙ্গা। অশান্তি থামলে রয়ে গিয়েছে 4 দেশ। থমথমে বেলডাঙ্গা। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে, তবে পুলিশ যেভাবে রুটমাস করেছে কিছুটা হলেও আশ্বস্ত। তবে চলে আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছিল সেই জায়গা থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে বেলডাঙ্গা। না না, আজকে কোনো ব্যাপার না, সব দোকান বাজার সব খোলা আছে, আজ কোনো অসুবিধা নেই। জমায়েত দেখে আমরা তখন ঝাঁপ নামে দিলাম ভয়ের জন্য। না, এখন সেরকম কিছু নেই। আতঙ্ক রয়েছে, আমরাও রয়েছি, কেন যাতে যা সমস্যার সমাধান হয় সেটাই আমরা চাইবো। কোনো ঝামেলা অশান্তি করি তো লাভ নেই। যাত্রী বোঝাই বাস থেকে দাঁড়িয়ে থাকা লরি, উন্মত্ত দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি কিছুই। ইচ্ছে মতো ভাঙচুর চলেছে, দাঁড়িয়ে দেখেছে পুলিশ। 2 দিন ধরে চলা তাণ্ডবে ধরপাকড় জারি রেখেছে পুলিশ। অশান্তিতে উস্কানির মূল চক্রী মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙাচোরার কাছে ছিলাম না, আপনারা ওই সিসিটিভি ক্যামেরা দেখতে পাবেন। ভাঙাচোরার কাছে কোথাও দেখতে পাবেন না। এমন যে মিডিয়াকে মারার কথা বলছে, ওনাকেও জিজ্ঞেস করবেন আমাকে দেখেছি কেন স্পটে। কোন দল করো? আমি যতটুকু সহযোগিতা করছি। কোন দল? আমি মিম দল করি। ধৃত 30 জনকে বহরমপুর আদালতে পেশ করা হয়। মেন যে মোড় আছে, লোকনাথপুর, এগুলো মেন যে এরিয়া যার পুরানো ইতিহাস আছে, যেখানে কিছু কিছু ঝামেলা আগে হয়েছে, সব আমরা ঘুরলাম। একদম স্থিতি একদম স্বাভাবিক আছে। কোনো আমাদের ডেইলি বেসিসে 24 ঘন্টা আমাদের মেন পয়েন্ট যত আছে সব জায়গায় পুলিশ থাকবে। প্রথম দিন দর্শকের ভূমিকা পালনের পর শনিবার থেকে অ্যাকশনে নেমেছিল মুর্শিদাবাদ পুলিশ জেলা। লাঠিচার্জ করে দুর্বৃত্তদের দাপট থামিয়েছিলেন উর্দি ঘান্টা। আইন শৃঙ্খলার রাশ শক্ত করতে থমথমে বেলডাঙ্গায় রুট মার্চ। রবিবারও এসপির নেতৃত্বে টহলদারি প্রশাসন। সড়কের সঙ্গে রেলপথও স্তব্ধ করে দিয়েছিল বিক্ষোভকারীরা। রবিবার রেল লাইন ধরে চলে পুলিশের রুট মার্চ। রেল লাইনে রেল যাওয়ার আগে কিন্তু রেলের যারা পুলিশ রয়েছে তারা সেই সব রেল লাইনে নজরদারি চালাচ্ছে, আর কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আরপিএফ এর স্পেশাল বাহিনী মোতায়েন করা রয়েছে এই বেলডাঙ্গার ছাপাখানা এলাকার যে রেলগেট রয়েছে সেখানেই। সোশ্যাল সাইটেও সতর্ক নজর রেখেছে পুলিশ। উস্কানিমূলক পোস্টে বেশ কয়েকজনকে চিহ্নিত করে শুরু হয়েছে ধরপাকড় অভিযান। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কৃতিত্বের কারাকারি আর দোষারোপের রাজনীতি, বঙ্গ রাজনীতিতে এটা একটা বহু পুরনো ট্র্যাডিশন। সম্প্রতি এর নিউক্লিয়াস হয়েছে বেলডাঙ্গা। অশান্তির ঘটনা, কে বা কারা আছে এর পেছনে তা নিয়ে জোর চর্চা চলছে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী রাজ্যপালকে চিঠি দিয়েছেন। তিনি বলছেন NIA তদন্ত হোক, অর্থাৎ চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। আবার তৃণমূল, বিজেপি আর হুমায়ুন কবিরকে এক বন্ধনীতে রেখে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে। আর হুমায়ুন কবির তার হুঙ্কার পাল্টা চলছেই। উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিচার, কিন্তু বাস্তবে রাস্তায় নেমে গুন্ডামি। প্রতিবাদের নামে এই হিংসার নেপথ্যে কি? উস্কানি কার? কেন আবারও অশান্তির আগুনে জ্বলে উঠল নবাবগড়? ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে 24 ঘন্টার মধ্যেই শুধু জবাব নয়, চ্যালেঞ্জও ছুড়লেন হুমায়ুন কবির। আমি জেনে বুঝে কোনোদিন কোনো মানুষের ক্ষতিকারক বা রাস্তা আটকিয়ে কোনোদিন রাজনীতি করিনি। অভিষেক, তুমি 22টা সিট নেবা তো তুমি আসো, দিয়ে রেডিনগরে আসো, না হয় বেলডাঙ্গায় আসো, দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে। বেলডাঙ্গার অশান্তির তীব্রতা কমলেও রাজনীতির উত্তাপ চড়ছেই। জাতীয় তদন্তকারী সংস্থাকে বেলডাঙ্গায় হিংসার তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি দিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও লিখেছেন বিরোধী দলনেতার দাবি। বেলডাঙ্গার অশান্তি আকস্মিক নয়, পরিকল্পিত। অতীতে CAA বা ওয়াক অফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছিল তার পুনরাবৃত্তি হচ্ছে। রাজনৈতিক স্বার্থেই পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ করেনি। जो काम वहाँ किया सब PFI के किया,
वो सिमी का आदमी किया, जो बैन ऑर्गेनाइजेशन है उसका आदमी किया, इसलिए तो एनआईए की डिमांड है, पूरा प्रदेश एनआईए की डिमांड है। একদিকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুচর, তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার দলের জেনারেল সেক্রেটারি হিসেবে। আর যারা এই গন্ডগোলটা করলো বেলডাঙ্গায়, প্রকাশ্য ফেসবুক পোস্ট করে এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে তারা বলছে হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তন আসবে। অর্থাৎ নেক্সাসটা খুব পরিষ্কার। শুভেন্দু নিজে মুখে বলছে যেখানে আমরা পারবো না সেখানে আইএসএফ এবং হুমায়ুন করবে। আর হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর ডাক দিচ্ছেন যারা বেলডাঙ্গায় অশান্তির আগুন ছড়ানো। শুভেন্দু এবং হুমায়ুন মুদ্রার এপিট আর ওপিট। এই যে অশান্তি হয়েছে, এই যে আগুন লেগেছে, পুরোটাই বিজেপির ইন্ধনে, বিজেপির মদতে এই হুমায়ুন কবিরের দল তারা এই কাজটা ঘটিয়েছে। এর বিরুদ্ধে এনআইএ তদন্ত কেন, চাইলে এফবিআই থেকে এনে তদন্ত করুক, তাতে সত্যিটা বদলাবে। হুমায়ুন কবির সে যখন বলে 30% গলা কেটে ভাসিয়ে দেবো, তখনও বিজেপির এজেন্ট না, তখন তৃণমূলের একদম পেটের ছেলে। আর যখনই ওই লোকটাই মমতার বিরুদ্ধে চলে যায়, তখন হয়ে যায় বিজেপির এজেন্ট। এই ধরনের ন্যাকামি না বন্ধ করা উচিত। সিএ হোক বা ওয়াকফ সংশোধনী আইন, প্রতিবাদের নামে বারবার হিংসার সাক্ষী থেকেছে নবাবের জেলা। ভোটের আগে চর্চায় বেলডাঙ্গার হিংসা, দায় নিয়ে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। তাণ্ডবের দাগ এখনো মোছেনি। বাড়তি পুলিশ এনে এসআইআর এর শুনানির কাজ শুরু হলো চাকুলিয়ায়। গত দুদিন ধরে এসআইআর এর শুনানি বন্ধ ছিল। সময় মতন হিয়ারিং শেষ হবে তো? এটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কমিশনের আধিকারিকদের কাছে। ফের চাকুলিয়ার বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। ভিড় জমিয়েছেন শুনানিতে আসা ভোটাররা। বৃহস্পতিবার এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগের রণক্ষেত্র হয়ে ওঠে চাকুলিয়া। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিডিও অফিসে, চালানো হয় যথেচ্ছ ভাঙচুর। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় চাকুলিয়ার বিডিও অফিস। বিক্ষোভের নামে কার্যত গুন্ডামি চলে, তার ফলে সয় সম্পত্তি নষ্ট হয় প্রচুর এসআইআর এর নথি। ঘটনার জেরে বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ থাকে, প্রচুর মানুষ এসে ঘুরে যায়। বাড়তি পুলিশ এনে শুনানি চলছে বিডিও অফিসে। অনেকেই চান তাদের নাম দ্রুত ঢোকানো হোক ভোটার তালিকায়। এখানে আজকে তো ভালো মন্দের সব কিছু হচ্ছে, এখানে আমাদের হায়ারিং আছে যে আমরা না আজকে না শান্তিভাবে সব, কিন্তু লস তো পাবলিকেরই হয়েছে অবশ্যই। এইভাবে এসআইআরটা কমপ্লিট করুক, যার যা নোটিশ আসছে বা আসবে পরবর্তীকালে। সূত্রের খবর, বুধবার থেকে শুরু হওয়া নতুন করে শুনানির জন্য ৬৯,০০০ ভোটারকে নোটিশ পাঠানো হয়, কিন্তু বৃহস্পতিবারই বন্ধ করে দিতে হয় শুনানি। ফলে অধিকাংশ শুনানি এখনো বাকি। এই যে দুদিন বৃহস্পতি এবং শুক্রবার এসআইআর প্রক্রিয়া বন্ধ ছিল, সেই যে গ্যাপটা, সেই যে পূরণটা কিভাবে করবে বিডিও অফিস এবং নির্বাচন কমিশন, তা নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে লাগাতার বৈঠক চলছে। চাকুলিয়ার ঘটনা অনভিপ্রেত, কিন্তু চাকুলিয়ার ঘটনার পেছনে যে কারণ সেটা আরও বেশি দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন ভারতবর্ষের আর কোনো রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতামি করেনি, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটছে। যেভাবে প্রতিদিন ঘটনা ঘটছে, যেভাবে বিডিও অফিস, যেভাবে শুনানি কেন্দ্র, যেভাবে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে, তাতে আমার মনেও সংশয় জাগছে আদৌ 14ই ফেব্রুয়ারির মধ্যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা। তাণ্ডবের জেরে দুদিন এসআইআর এর কাজ বন্ধ ছিল। এখন নির্বাচন কমিশন ও চাকুলিয়া বিডিও অফিসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় সেটা। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, টিভি9 বাংলা। আচ্ছা, ভোট আসছে আর ভোট আসার সাথে সাথে উন্নয়নের পাঁচালী শোনাচ্ছে রাজ্যের শাসক দল। আচ্ছা, সত্যি কি রাজ্যে উন্নয়নের জোয়ার? একবার সেটা দেখার জন্য আমরা দেখে নিয়েছিলাম রাজ্যের পশ্চিমাঞ্চলের অবস্থা, অর্থাৎ শবরদের কি অবস্থা। কিছু বলবো না, দেখাবো আপনাদের বিশেষ রিপোর্ট। না, আমাদের জন্য কেউ ভাবেন, এই যে নদীয়ে পার করতে পারে নাই, সেই কারণে একজন মারা গেল। সুস্থরাই জল পেরোতে হিমশিম খাচ্ছে, অসুস্থদের তাহলে কি অবস্থা হবে বুঝুন। 2026-এ এসেও এভাবেই আমলাশোলের জীবন ভাসছে। অভিযোগ, কনকনে ঠান্ডায় ডুলুং নদী পার করতে না পেরে বেঘরে প্রাণ যায় এক শবর যুবকের। 2 দশক আগে খিদে আর অভাবের সঙ্গে লড়তেন ঝাড়গ্রামের বেলপাহাড়ির এই জনজাতিরা। অনাহার অপুষ্টির শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন 5 জন।
গ্রামের মানুষের পেট আপাতত ভরছে, কিন্তু এখনো যে অনেক খিদে মেটা বাকি। রাজনৈতিক দল কেউ জানাইনি পাশে। আমরা অন্য কিছু চাই না, যাতে আমাদের ব্রিজটা হয় শান্তিপূর্ণভাবে, আমরা যেমন রোগীকে পারিকাতে পারি। সান্দাপাড়ার বাসিন্দারা বলছেন, গত বর্ষায় প্রবল জলোচ্ছ্বাসে নদীর পার ও পারাপারের অস্থায়ী পথটি ভেঙে গুড়িয়ে যায়। তারপর প্রশাসনের দেখবো তো আছেই। অনেক নাপ ঝোপ অনেক কিছু করে নিয়ে চলে গেছে। আমরা বলছি যেমন ধরো একটা পোল হোক, তাহলে আমাদের ওইটাই ভালো হয়। কতটুকু আর চাহিদা? সামান্য একটা সাঁকো, তার জন্য আর কতদিন হা পিত্তেশ করে থাকতে হবে? আমরা শুধু কেন, সমস্ত জঙ্গলমহল আমাদের এই বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকা, মানুষ খুব কষ্টের মধ্যে আছে, কোনো রকম কোনো উন্নয়ন পৌঁছায়নি। তাদের শীতের বস্ত্র নাই, বাড়ি নাই, টাইম মতো খেতে পায় নাই। এখানকার ব্লক প্রশাসন তারা তাদেরকে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা হাত বাড়ায়। আমলাশোলের সবর গ্রামে মেরে কেটে 25টি পরিবার, এত অল্প জনজাতির বাস। তারা আর কবে নিশ্চিন্তে বেরোতে পারবেন? রেশনের চাল সমস্ত ব্যাপারেই রয়েছে, তারা পায়ও, সচেতনতার মধ্যে দিয়ে থাকে, এই কারণে একটা অঘটন ঘটে গেছে। ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে এবং SRDA থেকে ইঞ্জিনিয়াররা সেটা মেজারমেন্ট করে নিয়ে গেছেন। আশা করা যায় খুব শিগগিরই হবে। দ্রুত নাকি সাঁকো হবে, সেটা কতদিনে? আরো কত সবরের প্রাণ যাওয়ার পর? অধিকার বুঝে নিতে চান সবররা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মানুষের মনের রাস্তা ধরে নেতারা ক্ষমতার পথে পৌঁছতে চান, মুখে অন্তত সেই কথাই বলেন। দেখুন, ভোট আসছে, নেতারা ইতিমধ্যেই দিকে দিকে মানুষের মনের রাস্তা খুঁজতে নেমে পড়েছেন, কিন্তু মানুষের রাস্তার খবর কি তারা রাখেন? একটা ছবি দেখাবো এবার আপনাদের। স্বপ্নের বারাভাতে থুরি, স্বপ্নের রাস্তায় এমন ছাই আগে দেখেছেন কখনো? কি ভাবছেন ৬ বা ৭-এর দশকের কোনো সাদা কালো সিনেমার অংশ? না না, অতীতে যেতে হবে না, এ ছবি বর্তমানের। টিভির পর্দায় দেখে মনে হতে পারে ধুলো উড়িয়ে গরুর গাড়ি যাচ্ছে, কিন্তু যা উড়ছে তা ধুলো নয়, ছাই। বাঁকুড়ার রায়পুর গ্রাম পঞ্চায়েত পথশ্রী প্রকল্পে গ্রামে ১ কিলোমিটার ঢালাই রাস্তা তৈরির বরাদ দেওয়া হয়। রাস্তার জন্য সরকার বরাদ্দ করে ৬২ লক্ষ টাকা। গ্রামের মানুষ একটু ভালো রাস্তার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাদের রাস্তার স্বপ্নে কারা যেন ছাই ঢেলে দিয়েছেন। অভিযোগ, পাথর বা বালির কোনো বালাই নেই, বিভিন্ন কারখানা থেকে ছাই এনে রাস্তা তৈরি হচ্ছিল। গ্রামের মানুষ ক্ষেপে গিয়ে কাজটাই বন্ধ করে দিয়েছেন। একটাও কোনো পাথর নেই, শুধু ধাঁচটা দিয়ে ঢালাই করে দিব বলছে। একটু হইতে তখন তো ভালো করেই হবে নাকি? এটা পাথর নাই, আনে রাবিশ টাকা দিয়ে দিচ্ছে সব। বৃষ্টি হলে এটা সব ছাই উড়ে যাবে, বৃষ্টি হলে এগুলো সব ধুলে মিশে যাবে। হাতে নাতে দুর্নীতির প্রমাণ, ঠিকাদারের দেখা নেই, সংস্থার কর্মী মুখ নিচু করে আছেন। পথশ্রী প্রকল্পের রাস্তা, সরকারের ৬২ লক্ষ টাকায় এমন ছাই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ লোকাতে ব্যস্ত। মুখ খুলেছেন এলাকার যুব তৃণমূল নেতা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কোটি কোটি টাকা দিয়ে পথশ্রী রাস্তা করছে, সেখানে কিছু ঠিকাদারের জন্য নিম্নমানের কারিগরি দিয়ে তারা চলে যাচ্ছে। এই ঠিকাদারের জন্য সরকারের নাম খারাপ হবে, এটা আমরা কোনোদিনই চাই না। সব দায় শুধুই ঠিকাদার সংস্থার? সরকারি কর্মীরা কি করছিলেন? পঞ্চায়েতের লোকজন কি করছিলেন? আর সব সময় মানুষের পাশে থাকার কথা বলা শাসক দলের নেতারাই বা কি করছিলেন? কেউ নিশ্চয়ই কিচ্ছু দেখতে পাননি। গ্রামের মানুষ মুখ খোলার পর তাদের চোখ খুলল। বিজেপির অভিযোগ সবটাই কাটমানির হিসেব। ৬৬ লাখের বাকি যে টাকাটা, সেই টাকাটা তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্ব ভাগ করে খাওয়ার যে পরিকল্পনা করেছে, এই কাটমানিখোর তৃণমূলকে এই ২৬-এ উচ্ছেদ করার জন্য বিজেপি বদ্ধপরিকর। আসলে সরকারের ৬২ লক্ষ টাকা ছাই, মানে আমার আপনার করের টাকা মানুষের অধিকারের টাকায় ছাই, মানুষের অধিকার ও স্বপ্নেও ছাই। এই ছাই ওরা রাস্তা দিয়ে ভোট বাক্সে সোনা ঢুকবে? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দশচক্রে ভগবান ভূত হয়েছিলেন, কিন্তু পুরুলিয়ার আরশার সটরা গ্রামের কমলা সহিস কংগ্রেস সহিসরা তারা ভূত হয়ে গিয়েছেন কাদের দৌলতে? সরকারি বাবুদের দৌলতে। দিনের পর দিন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না। এই দিনের পর দিনটা কত? 10 মাস। ভাবুন একবার, 10 মাস ধরে এই ষাটোর্ধ্ব মানুষের
কিরকম ভাবে দিন কাটছে, কতটা সংকটে দিন কাটছে। আর এই নিয়ে রাজনীতির জল বিভিন্নভাবে গড়াচ্ছে ঠিকই, কিন্তু সমাধান এখন অবধি নেই। পেনশন নাই, আমি কোনো চিকিৎসা করাতে পাচ্ছি না। গোটা কংগ্রেস মারা গেছে এই বলে ঘোষণা করে দিয়েছে আমাকে। দিনে একবার ওই মার ভাত আর রাতে একবার রুটি, কোথাও পাবো সৈদার পয়সা যে মাছ মাংস খাবো। পঞ্চব্যঞ্জন না হলে মুখে খাবার রোচে না, তাহলে দিনের পর দিন মার ভাত খেয়ে বেঁচে থাকা এই মানুষগুলোর কথা একবার ভাবুন। সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিরক্ত, তাহলে এই মানুষগুলোকে দেখুন। টাকার অভাবে যারা ঠিকমতো চিকিৎসাও করাতে পারেন না। কেন জানেন? চেয়ার গরম করে বসে থাকা কিছু ব্যক্তির গাফিলতির জেরে জীবিত মানুষ সরকারি খাতায় মৃত। তার জেরে মাসের পর মাস বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হতদরিদ্র এই মানুষগুলো। এমনই ছবি পুরুলিয়ার আরশা ব্লকের খেসলা পঞ্চায়েতের সটরা গ্রামের সহিসপাড়ায়। ওই জুলাই মাস থেকে আমার পেনশন নাই। পঞ্চায়েতে বলছে আমরা জানি না, উপরে তোমার কাটাই গেলছে, আমরা কি করব? অফিসে যাও, জিজ্ঞাসা করে বলো। এখন আমি ভাড়াই কোথা পাবো? বলছে তোমার বাবার নাম চামু সহিস হয়ে গেছে, তো বলছে চামুস হয়েছে, বেটা কংগ্রেস মারা গেছে এই বলে ঘোষণা করে দিয়েছে আমাকে। আর আমি তো এখন মারা যাইনি, অভাব এখন অনেক সমস্যা চলছে, এটা আর কি বলবো আপনাকে। ভারতের ৮০ কোটি মানুষ রেশনের উপর নির্ভরশীল। সেখানে দুর্নীতি কিভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে তার জলজ্যান্ত উদাহরণ কমলা সহিস, কংগ্রেস সহিস, প্রতি সহিসরা। আমার স্বামী তো মনে করো পাই নাই পয়সা, অনেক দিন থেকে পাই নাই, আজকে প্রায় 10 মাস হয়ে গেল। পল্টনের চাল পাই 2 লোকে, এটার মধ্যে একবার রুটি তো একবার ভাত, মার ভাত করে করে খাই। 1000 টাকায় কি দিন যায়? তৃণমূল বুক ঠুকে বলে জঙ্গলমহলের মুখে তারা হাসি ফুটিয়েছে, তাহলে এই মানুষগুলোর মুখে কেন চরম বঞ্চনা রাখছে? এখন আমার মা খুব শরীর খারাপ, পয়সা পাচ্ছে না, পঞ্চায়েত কাটিয়ে দিয়েছে, মারি দিয়েছে। 6 মাস ধরে কাটিয়ে দিয়েছে ধরো পেনশনটা আমার মায়ের। ওরা বলছে মারা গেছে, কিন্তু আমার মাকে লেগেছিলি তখন ওরাই ডাঁটাডাঁটি ধমকাধমকি করছে আমাকে, কিসের জন্য এনেছি ওকে, উপরে চলে যান। দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের ঢক্কানিনাদ চারপাশে। ভোট আসতেই উন্নয়নের পাঁচালির পাঠ চলছে পাড়ায় মহল্লায়। এখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কি তার দায়িত্ব আদৌ পালন করছে? বার্ধক্য পেনশন, বিধবা ভাতা, এই জায়গাটা ব্যাপক রকম দুর্নীতি হয়েছে। দুজনকে মৃত দেখিয়ে তাদের পেনশনটাও হয়তো দেখবেন যান তাদের দলেরই কারো রিলেটিভ বা তাদের আত্মীয় স্বজনকে ওই পেনশনগুলো দিয়ে দেবে। অফিসাররা কিছু ভুল করে দিয়ে গেছে, বিডিও বলছে কেন হচ্ছে না, ওখিন যাও। এখানে পঞ্চায়েতে জিজ্ঞাসা করছে, পঞ্চায়েতে বলছে ওখিন যাও। হ্যাঁ, খালি হয়রানি করেছে। অনেকেই বলেন ভারতের মধ্যেও আরেকটা ভারত আছে। এই রাজ্যে তা প্রতিদিন প্রমাণ হয়। এটাই সেই আসল ভারতের ছবি। দুর্নীতি যার রন্ধ্রে রন্ধ্রে, উন্নয়ন যেখানে নেতার গুলিতে, আর বাস্তবে অনুন্নয়নের ফাটল ঢাকে প্রচারের প্লাস্টিক সার্জারিতে। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। শীত এবার বিদায়ের পথে, মানে রাত ছোট হচ্ছে আর দিন ক্রমাগত বড় হচ্ছে। আর এই সময় মানেই পরীক্ষার মাস। এবার একটা সুখবর দেব, এমন একজনের সঙ্গে আলাপ করাবো যা তার এলাকার কাছে, যা তার এলাকাবাসীর কাছে একটা গর্বের। যে বসবাস করে বন্য জীব জন্তুদের সঙ্গে, 7 কিলোমিটার দূরে তার স্কুল, রোজ সে স্কুলে যায়। বনবস্তি এলাকায় সে প্রথমবার মাধ্যমিক দিচ্ছে। হাতিগন্ডারের ভয়ে কাবু গ্রাম, ভয়কে জয় করে জঙ্গলের অন্ধকার চিরে স্বপ্নের উড়ান ডুয়ার্সের কন্যা সুমিলা। গরুমারা জাতীয় উদ্যানের রামসাই বিটের বনবস্তি এলাকার বাসিন্দা। প্রান্তিক এই গ্রামের প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী। যাবতীয় প্রতিকূলতাকে দূরে ঠেলে এগিয়ে চলেছে সুমিলা। রামসাইয়ের পানবাড়ি ভবানী হাই স্কুলের ছাত্রী। বাবা বাইরে কর্মরত, মা চা বাগানের অস্থায়ী কর্মী। রোজ সাইকেলে 7 কিলোমিটার পথ পেরিয়ে পড়াশোনার যুদ্ধ। বড় হয়ে নার্স হওয়ার স্বপ্ন সুমিলার। আচ্ছা, কি আশা রয়েছে তোমার ভবিষ্যতে? হ্যাঁ, মানে নার্সিং করবা? যতদূর সামর্থ্য রয়েছে মেয়েকে পড়াতে চান মা রূপালী ওরাও। ভবিষ্যতে ভালো হবে, এটাই তো ভালোবাসি আমরা। পাড়াতে মেয়েরা ছেলেরা আছে, ওনাকে দেখে ওরাও ভালো হোক। বনবস্তির প্রথম মাধ্যমিক পরীক্ষার্থী, উৎসাহের অন্ত নেই প্রতিবেশীদের। গ্রাম থেকে একজন যদি সফল মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সফলতম কোনো কাজে যোগ দেয়, তাহলে আমরাও খুব গর্বিত থাকি। সুমিলার উচ্চশিক্ষার যাবতীয় দায়িত্ব নিয়েছেন আইনজীবী তথা সমাজসেবী দুলাল রায়। বিধানসভায় এই বনবস্তি গিরিবাসী ছেলেমেয়েদের শিক্ষার উন্নয়নে আলাদাভাবে প্যাকেজ তোলে। শিক্ষা দপ্তরও আগেও সুমিলাদের মতো পড়ুয়াদের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত স্কুল শিক্ষা পরিদর্শক।
লড়াই করে উঠে আসা ছাত্রছাত্রীদের পাশে আমরা সবসময় আছি এবং তার যে কোনো অসুবিধায় আমরা পাশে থাকবো। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, হাতে আর কয়েকদিন। শেষ মুহূর্তের রিভিশনে চোখ সুমিলার। ডুয়ার্সের এই কন্যার হাত ধরেই গর্বিত হতে চায় বনবস্তি এলাকা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, ময়নাগুড়ি। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে কৃষকরা এক প্রকার অসাধ্য সাধনই করলেন বলা যায়। তার কারণ হাতির হানা রুখতে তারা ধানের বদলে অন্য শস্য চাষ করলেন এবং এটা করে তারা বুনো হাতির হাত থেকে রক্ষা পেয়েছেন, মানে সাফল্য এসেছে। কি সেই নতুন অস্ত্র? আসুন দেখি। কালচিনি ব্লকের মেন্দাবাড়ির জঙ্গল ঘেরা গ্রাম। হাতির হামলা প্রায় নিত্যদিনের ঘটনা। বুনোদের তাণ্ডব থেকে ফসল বাঁচানো দায়। হাতির খাদ্য তালিকায় রয়েছে এমন কোনো ফসলই চাষ করে ঘরে তুলতে পারছিলেন না কৃষকরা। অবশেষে কালচিনির কৃষকদের মাস্টার স্ট্রোক, বিকল্প সর্ষে চাষে ফিরছে ভাগ্য। সরষাতে হাতির কোনো খায় না, হাতি আমাদের শস্য নষ্ট করে না, সেই জন্য। আর তার উপরে আমরা এখানে যদি আমরা চেষ্টা করি তাহলে একটা মৌমাছির চাষও করতে পারি, আমরা সরকার দিকে পাই। আর এই মৌমাছিতে হাতির একটু ভয়ও থাকে। আর ওটাও করছে, মৌমাছি চাষও করছে, মৌমাছির চাষও আমাদের করতেছি আমরা এখানে। সর্ষে নাকি মুখে রোচে না হাতির, তার উপর সর্ষে খেতে প্রচুর মৌমাছি ঘুরে বেড়ায়। সব মিলিয়ে ক্ষেতমুখো হচ্ছে না হাতির দল। বর্তমানে একজন কৃষক 4 থেকে 5 বিঘা জমিতে সর্ষে চাষ করছেন। বর্তমানে প্রায় 2800 হেক্টর জমিতে এই চাষ হচ্ছে। চাষ ছেড়ে যাওয়া কৃষকরাও ফের কৃষিকাজমুখী। এইবারে পুরাটাই আমরা চাষ করলাম, কারণ একটু লাভের মানে হিসাবটা দেখলাম, তো ওইটার জন্য যত জমি আছে সব টোটালটাই আমরা চাষ করলাম। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।